মৌলানা সুলতান জোক নদভী অনেক আগে, এখন থেকে হয়তো 30 বছর আগে আমাদেরকে জানানো, তাহলে আগামী দিনে আমাদের পথ চলার জন্য এগুলো ছোট ছোট আলোকবর্তিকা। তিনি বলেছেন যে তারপর যখন সময় সামনের দিকে গেল, লক্ষ্য করলাম যে উর্দু এবং ফার্সি সাহিত্য এখন এই অঞ্চলকে নেতৃত্ব দেয় না। এই অঞ্চলকে নেতৃত্ব দেওয়ার জন্য এখন প্রয়োজন আরবি ভাষা। তো আমি সেটাই মনোযোগী হয়ে ফজলে বারী মাসুদ ভাই যেটা বলেছেন যে একটা সময় আরবি সাহিত্যের চর্চাটা মূলত তিনি পটিয়া থেকে ছাত্র হিসাবে শুরু করেছেন। তিনি কিন্তু শুধু পটিয়ার ফারেক, বাংলাদেশের পড়াশোনার উপরই প্রতিষ্ঠিত সুলতান জোক নদভীর শিক্ষা। তো সেখানে আরবি সাহিত্যের একটা চরিত্র, এবং তিনি প্রথম যখন সেখানে পড়তে যান তো মুফতি আজিজুল হক রাহিমাহুল্লাহ তাআলার কাল সেটা। তারপর যখন তিনি শিক্ষক হয়ে যান সেটা হাজী ইউনুস সাহেবের কাল, যিনি চিন্তায় এই বৈশ্বিক যে পরিবেশ সেটাকে লালন করতেন, মাওলানা হাজী ইউনুস সাহেব। তো এই কারণে আরবি সাহিত্যের যে ওখানে একটা জৌলুস, সেই জৌলুসের কালটা তিনি ছাত্র হিসেবে পেয়েছেন, পরে শিক্ষক হিসেবে পেয়েছেন, যেটা পরবর্তী সময়ে ভীষণ বিস্তার লাভ করেছে। তিনি বলেছেন যে এরপরে যখন আমাদের সময় যৌবন পার করে পরন্ত বিকালে আসলাম, তখন হলে এখানে বাংলা সাহিত্য চর্চার প্রয়োজন এবং পরিবেশটা উন্মোচিত হলো, কিন্তু তখন আমাদের বয়স শেষ। এখন শক্তি খাটানো, সাধনা করা, নতুন একটা জায়গায় সাধনা করে তারপর নিজেকে দাঁড় করানো, সেই বয়সটা আমরা হারিয়ে ফেলেছি। তারপর তার অন্তরে এই যন্ত্রণাটা তিনি তার ছাত্রদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন, এবং তার আত-তাওহীদ পত্রিকা সহকারে আল ফুরকান পরবর্তী সময়ে করেছেন। এই কাজগুলোর ভেতর দিয়ে তিনি কিন্তু তার মনের যে স্বপ্নটা, আবেগটা, সেটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন, এবং এই জায়গাটায় তিনি সফল হয়েছেন। মানুষের সফলতার জায়গাটাকে ধরবার জন্যে, বুঝবার জন্য কিছু দাগ আছে, যে দাগগুলো দেখে ধরা যায়। আমাদের বাংলাদেশের ইতিহাসের মধ্যে আমাদের যারা বরেণ্য মনীষী খুব অল্প সময়ের ভেতরে হারিয়েছি, তার মধ্যে হজরত মৌলানা আতহার আলী রাহিমাহুল্লাহ তাআলার সুযোগ্য সন্তান হজরত মৌলানা আনোয়ার শাহ রাহিমাহুল্লাহ তাআলা একজন উল্লেখযোগ্য মানুষ, এবং যে বৈশিষ্ট্যটার কারণে শাহ সাহেব যে কোনো জায়গায় গেলে, বিশেষ করে ওলামা পরিবেশে তিনি শাহ হয়ে যেতেন, বাদশাহ হয়ে যেতেন, সেটা তার আরবি ভাষা। তার এই আরবি ভাষা চর্চার ভিতটা কিন্তু রচনা করেছেন মৌলানা সুলতান জোক নদভী। আমি এই জায়গাটা একটু কথা সংশয়ের সঙ্গে বলবো, যেহেতু আমি শিওর না যে সুলতান জোক নদভী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বাংলাটার সান্নিধ্যে কিভাবে আসলেন। এটা তিনিও খুব একটা ভাঙেননি, আমাদের বাবর চমৎকার সাক্ষাৎকার নিয়েছেন, খুব একটা ভাঙেননি। বাংলাদেশের কওমি অঙ্গনে বাংলা সাহিত্য চর্চার যে প্রাতিষ্ঠানিকতা, এই জায়গাটায় আমাদের ইসলামের সম্পাদক হুমায়ুনদের সম্ভবত একটা বড় অংশ আছে। সেটা হলো মৌলানা আতহার আলী রাহিমাহুল্লাহ তাআলা। মৌলানা আতহার আলী রাহিমাহুল্লাহ তাআলার ডাকে তিনি জামিয়া ইমদাদিয়া শিক্ষক হয়ে এসছেন। তো আমরা দেখি ওই সময়টাতে যারা এসছেন, মৌলানা আশরাফ আলী সাহেব, মৌলানা মুফতি নুরুল্লাহ সাহেব, কাজী মুতাসিম বিল্লাহ সাহেব সিলেটের, মৌলানা কুতুবউদ্দিন সাহেব এবং মৌলানা সুলতান জোক সাহেব, তারা কিন্তু সবাই বাংলায় বই লিখেছেন, এবং তাদের শিষ্যদের মধ্যে বাংলা চর্চার যে একটা সুবাস ছড়িয়েছে, সেটা ওই শ্রেণীর, ওই মাত্রার আলেম যারা বাংলাদেশে, অতির সঙ্গে সেটা দেখি না। আমি অনুমান করি যে এটা মৌলানা আতহার আলী সাহেবের সান্নিধ্যের বিষয় হবে কিনা, তার কারণ আতহার আলী সাহেবই প্রথম ব্যক্তি যিনি কওমি মাদ্রাসায় উচ্চতর বাংলা সাহিত্যকে পাঠ্য করেছেন এবং প্রাতিষ্ঠানিকভাবে সেটাকে চর্চার ব্যবস্থা করেছেন একেবারে ইন্টারমিডিয়েট পর্যন্ত। সম্ভবত এই কৃতিত্ব বাংলাদেশের অন্য কোনো প্রতিষ্ঠানের নেই। মৌলানা সুলতান জোক নদভী রাহিমাহুল্লাহ তাআলা তিনি দুটো জায়গাতে অনন্য। একটা হলো তিনি বেঁচে থাকতেই, আমরা যখন একেবারে প্রায় শুরুর দিকের ছাত্র, তখন থেকে বাংলাদেশের মূল ধারার দ্বীনি শিক্ষার যে প্রতিষ্ঠান, কেন্দ্রীয় প্রতিষ্ঠান বেফাকুল মাদারিসিল আরাবিয়া, তার লেখা কিতাব আত-তরিক ইলাল ইনশা এটাকে সিলেবাসভুক্ত করেছে। এটা একটা বিশাল স্বীকৃতি। মৌলানা সুলতান জোক নদভী রাহিমাহুল্লাহ তাআলা তিনি কিন্তু প্রাতিষ্ঠানিক নদভী নন। আবুল হাসান নদভী সাহেবের ঠিক তাকে ছাত্র বলাটা কতটা সঙ্গত হবে আমি জানি না, কিন্তু তার আরবি চর্চার স্বীকৃতি হিসাবে তাকে নদভী বলেছেন।
এবং তাকে নদওয়ার সন্তান হিসাবে গণ্য করেছেন এবং বলেছেন যে এটাতে আমরা সম্মান বোধ করি, মানে আপনাকে নদওয়ী বলে। তারপর সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহ তাআলা তাকে আন্তর্জাতিক বিভিন্ন সেমিনারে আমন্ত্রিত করেছেন, একসঙ্গে বসেছেন, কথা বলেছেন। ছোট্ট একটা স্মৃতি তাকে নিয়ে আমার ছোটোখাটো কিছু স্মৃতি আছে। তার মধ্যে একটা 2009 সালে আমরা সেখানে উমরা করছিলাম, তো বাইতুল্লাহ শরীফের বাবে উম্মে হানিতে যে সিঁড়িটা, ঠিক এই জায়গাটায় জোহরের পরে এসে দেখি শেখ সুলতান জৌক আন-নদভী রাহিমাহুল্লাহ তাআলা বসা। সালাম দিয়ে কথাবার্তা বললাম, তারপর জানতে চাইলাম যে হুজুর কবে উমরা এসছেন। তখন জানালেন যে খাদিমুল হারামাইন শরীফাইনের আমন্ত্রণে তিনি এসছেন। তো এটা হলো তার স্বীকৃতি এবং মূল্যের একটা জায়গা। তিনি যে বাক্যটা বলেছিলেন এখনো আমার কানে বাজে, তিনি বলেছেন কুলতু লি খাদিমিল হারামাইন শরীফাইন গাদান ইনশাআল্লাহ তাআলা নাহনু নখরুজু মিন দিয়াফাতি খাদিমিল হারামাইন শরীফাইন ইলা দিয়াফাতির রহমান। যে আমি জানিয়ে দিয়েছি আর একদিন আমি রাষ্ট্রীয় মেহমান থাকবো, এরপর ইতিকাফে হারাম শরীফে বসে পড়ব। এই যে তার ব্যক্তিত্বটা, তার এই ব্যক্তিত্বের মানে কিছু মোটা মোটা দাগ আতাউর রহমান খান তার ছাত্র, মৌলানা ফরিদউদ্দিন মাসুদ তার ছাত্র। এটা একটা বিশাল জায়গা এবং এমন ছাত্র না যে তিনি বলেন, বরং তারা সকলেই সুলতান জৌক নদভীকে নিজেদের উস্তাদ পরিচয় দিয়ে গর্ববোধ করে গেছেন। আমরা ঠিক এমন একজন মানুষকে মানে আমাদের দেশে পেয়েছি এবং তিনি যে জায়গাটায় নক্ষত্র হয়েছিলেন সেখানে আমরা দর্শক ছিলাম। আমি নিজের জন্য এটাকে অনেক বড় সম্মানের জায়গা মনে করি।